আজ মনে হয় না আর জালে মাছ ধরা পড়বে। 2 ঘন্টা যাবৎ একটানা নদীতে জাল ফেলে চলেছি, তারপরও একটি মাছও জালে ধরা পড়ছে না। নদীতে যেন একটি মাছও নেই। নিমেষেই মাছগুলো উধাও হয়ে গিয়েছে নাকি? আমি রঘু জেলে। আমাদের গায়ে হাতে গোনা জেলেদের মধ্যে আমি একজন জেলে। আজ আমাদের মধ্যে কেউ নদীতে জাল ফেলতে আসেনি। আমি একা নদীতে জাল ফেলতে এসেছি। অন্যান্য দিন সবাই আমার আগে এসে নদীতে জাল ফেলে, কিন্তু আজ কারোর দেখাই মিলছে না। ব্যাপারটি বেশ অদ্ভুত লাগলো আমার কাছে, কিন্তু তারা আসেনি বলেই বেশ ভালো লাগছিল। ভাবছিলাম আজ একটু বেশি মাছ জালে ধরা পড়বে, কিন্তু তা আর হলো কই। মাছ তো দূরের কথা, জালে একটি পোকা পর্যন্ত উঠছে না। কালই হাট বাজার। বৃহস্পতিবার আর রবিবার এই গ্রামে হাট বসে। গ্রামের ছোট্ট হাট হলেও বেশ জমজমাট। কাল হাটে মাছ যদি বিক্রি করতে না পারি, তাহলে কপালে আর পেট পুজো থাকবে না। না খেয়ে দিন পার করতে হবে। এই রে, মনে হয় বৃষ্টি আসবে। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়। কথাটা বলতে কিনা বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এমনিতেই আজ জালে কোনো মাছ ওঠেনি, তার মধ্যে আবার এই বৃষ্টি। কি যে করবো বুঝে উঠতে পারছি না। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। এমনিতেও তো জালে মাছ উঠছে না। এখানে থেকে বৃষ্টিতে ভেজার থেকে বাড়ি গিয়ে গিন্নির সাথে আরামে ঘুমাই। আজ দিনটাই খারাপ গেল। অক্লান্ত পরিশ্রম করেও কোনো লাভ হলো না। যাকগে, যা হয় ভালোর জন্যই হয়, আর ভেবে লাভ নেই। যাই, দ্রুত পা চালিয়ে বাড়ি যাই বরং। গিন্নি ওইদিকে অপেক্ষা করছে মনে হয়। নদী থেকে বাড়ি ফেরারই একটি পথ। জঙ্গলে ঢাকা হলেও সমস্যা নেই, তবে ওই শ্মশানের কাছে গেলে বুকের ভেতরটা কেমন যেন ধুকধুক করে ওঠে। শ্মশান পার করে আসতেই হঠাৎ আমার পিছনে কারোর উপস্থিতি টের পেলাম। বুকের ভেতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল না। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। আমি ভয়ে দ্রুত বাড়ির পথে হাঁটতে লাগলাম। পথে আরও বেশ কয়েকবার আমার মনে হয়েছিল আমার পিছনে কারো উপস্থিতি, আর পিছনে তাকাইনি। বাড়িতে ঢুকতেই দেখি গিন্নি দাঁড়িয়ে আছে দরজায়। কি গো, এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ গো গিন্নি, আজ কপালটাই খারাপ। জালে একটিও মাছ আটকালো না, খালি হাতে বাড়ি ফিরতে হলো। আচ্ছা, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন তোমাকে যে একটা কাজ করতে হবে। আমাদের গোয়াল ঘরের চাল ফুটো হয়ে ভেতরে পানি পড়ে গরুগুলো ভিজে যাচ্ছে। তুমি একটু ঠিক করে দাও না গো, নয়তো যে সারা রাত গরুগুলো ভিজে অসুস্থ হয়ে পড়বে। এতটা পথ হেঁটে এসে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। ভাবলাম বাড়িতে গিয়ে বিশ্রাম নেব। এখন দেখছি আরেক জ্বালা। চাল ঠিক করতে হবে, না করলেও যে উপায় নেই। গরুগুলো ভিজে যাবে, কি আর করার। জালটি মাটিতে রেখেই উঠে পড়লাম গোয়াল ঘরের চালে। চাল ঠিক করে নিচে নেমে ঘরের দিকে হাঁটতে লাগলাম। ঠিক এমন সময় আমার কিছু একটা মনে হলো। আমি পিছনে ফিরে আবার চালের দিকে তাকিয়ে হতবাক হয়ে রইলাম।
নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? আমি তো নিচে দাঁড়িয়ে, তাহলে চালের উপরে আমার তো দেখতে ওই লোকটাকে। আমি আবার স্পষ্টভাবে দেখার চেষ্টা করলাম, কিন্তু না, আমার চোখের ভুল নয়, সে জল জ্যান্ত একটি মানুষ। আমার ভিতরে বেশ ভয় করতে লাগলো। এই ঝড় বৃষ্টির সাথে হচ্ছেটা কি এসব আমার সাথে? সবই কি মনের ভুল নাকি অন্য কিছু? কে ওইখানে? প্রত্যুত্তরে কোনো সাড়া পেলাম না। এরপরে হঠাৎ লোকটি কুৎসিতভাবে হাসতে লাগলো। কি গো, কি হয়েছে? এইভাবে চিৎকার করছো কেন? ওই দেখো, চালে আমার মতো হুবহু একটি মানুষ বসে আছে। কোথায়? কেউ তো নেই সেখানে। কি ভুলভাল বলে চলেছো। আসো, তাড়াতাড়ি শুয়ে পড়বে। আসো। নদী থেকে আসার পর থেকেই কেমন জানি তোমাকে অন্যমনস্ক লাগছে। গিন্নির কথা শুনে আমি আবার তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই, পুরো ফাঁকা। ব্যাপারটা নিয়ে আমার মনের ভিতর খচখচ করতে লাগলো। আমি স্পষ্ট আমার মতো হুবহু মানুষকে দেখলাম, কিন্তু নিমেষেই উধাও। তাই আমি আর কথা বাড়ালাম না। গিন্নিকে বললে হয়তো সে চিন্তা করবে, ভয় পাবে, তাই ব্যাপারটি গোপন করে এড়িয়ে গেলাম। কি গো, কি ভাবছো? না না, তেমন কিছু না। চলো, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল তো আবার উঠতে হবে। তাই তাই তাড়াতাড়ি চলো। গিন্নি ঘরের ভিতরে চলে গেল, আমিও তার পিছু পিছু যেতে থাকলাম। কিন্তু দরজার কাছে যেতেই হঠাৎ আবারও মনে হলো আমার পিছনে কেউ আছে। পিছনে তাকাতে একদম ইচ্ছা না থাকলেও মনের খচখচানি থেকে আমি পিছনে ফিরলাম। পিছনে ফিরে তাকাতেই আঁতকে উঠলাম। একটা কালো ছায়া গোয়াল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভীষণ কুৎসিত সে মুখটা। অন্ধকার আর বৃষ্টির মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু বুঝে ওঠার আগেই সে ছায়াটি আমার নাম ধরে ডাকতে লাগলো। রঘু আয়, আমার কাছে আয়। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে হতভম্ব হয়ে গেলাম। এটিও কি মনের ভুল নাকি সত্যি? আমি পাগলের মতো তার ডাকে সাড়া দিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি তার ঠিক কাছে যেতেই ছায়াটি আমার গলা চেপে ধরে শূন্যে ভাসিয়ে নিল। এত জোরে চেপে ধরে রেখেছিল যে আমি চিৎকার করার শক্তিটাও হারিয়ে ফেলেছিলাম। এত রাতে আমাকে বিরক্ত করলি কেন? এখন কে বাঁচাবে তোকে? জানিস না কবরস্থানের আশেপাশে রাতে মানুষের প্রবেশ নিষেধ। একথা বলে কালো ছায়াটি আমাকে তুলে ধরে আছাড় মারল। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে গিন্নি ঘর থেকে বেরিয়ে এলো। এরপরে আমার আর কিছুই মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। কি গো, কি হলো তোমার? কি হলো? পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, আমি নিজেকে বিছানায় পাই। পুরো শরীর ব্যথায় জর্জরিত। আমি বুঝতে পারলাম আমার পা আমি আর নড়াতে পারছি না। কালো একটি রাত আমার জীবন থেকে সব কেড়ে নিল। প্রায় 6 মাসের মতো বিছানায় শুয়ে শুয়ে দিন পার করেছি। মনে মনে ভেবেছি আর কোনোদিন রাতের বেলা মাছ ধরতে যাব না, আর যদিও যাই কবরস্থানের পথে বাড়ি ফিরব না।
তোদের সাথে জরুরি কিছু কথা আছে, তাই ডেকে পাঠালাম। এমনিতেই আজ খুব গরম পড়েছে, তাই বটতলায় জিরিয়ে নিতে এসেছি। আজ মনটাও বেশ ভালো, গাছের হিম শীতল হাওয়ায় প্রাণ যেন ভরিয়ে দিচ্ছে। ভাবলাম এই সুযোগে কাশি সেরে ফেলি। কি জরুরি কথা বাবু? আকাশের অবস্থা খুব একটা ভালো না। প্রকৃতি কখন কি রূপ নেয় বলা যায় না। মুশকিল শুধু নিচু জমির ধানগুলো নিয়ে। ওই জমির ধানগুলো আগে কাটতে হবে, নয়তো একবার প্রকৃতি বিমুখ হলে মাটির নিচুর জায়গায় যে ধানগুলো আছে একদম পানির নিচে সেটা তলিয়ে যাবে। কিন্তু তোদের পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না, তোদের পারিশ্রমিক আমি বাড়িয়ে দেব। কিন্তু তোদের রাতভর কাজ করতে হবে। 2 দিনের মধ্যে যেন সব ধান কাটা শেষ হয়। রাতের আকাশ প্রায় সবসময় মেঘলা মেঘলা থাকে, মনে হয় যেন যে কোনো সময় ঝড় নামবে। তাই 2 দিনের মধ্যে তোদের কাজটা সেরে ফেলতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনার ধানগুলো আমরা 2 দিনের মধ্যে কেটে ফেলবো। তাই যেন হয়। তোরা কাল থেকেই লেগে পড় মাঠে তাহলে। ঠিক আছে বাবু। শহর থেকে নিয়ে আসা লোকজন নিয়ে সকাল সকাল মাঠে নেমে পড়লাম কাজ করতে। শহর থেকে শ্রমিক এসেছে, গ্রামের সবাই সবার নিজেদের ফসল নিয়ে ব্যস্ত। তাই তাদের মধ্যে আবার গ্রাম প্রধানের ফসল নিখুঁত যে হতেই হবে তাই আর কি শহর থেকে লোক জোগাড় করতে হলো। আমাদের গ্রাম প্রধান মশাইয়ের মোট 52 বিঘা সম্পত্তি। কিছু জমির ধান কাটা হয়ে গেলেও অধিকাংশ জমির ফসল এখনো কাটাই হয়নি। আজকের আকাশটাও কেমন জানি মেঘলা মেঘলা। গ্রাম প্রধান ঠিকই বলেছিলেন, 2-1 মধ্যে বৃষ্টি নামতেই পারে। বৃষ্টি নামার আগেই আমাদের কাজ শেষ করতে হবে, নয়তো সব জমির ফসল জলে যাবে। তোরা সবাই তাড়াতাড়ি হাত চালা, আজকের মধ্যেই অর্ধেক জমির ধান কেটে শেষ করতে হবে। সবাই সবার মতো কাজ নিয়ে ব্যস্ত। এই মেঘলা শীতল দিনেও আমাদের শরীর থেকে ঘাম ঝরছে। শ্রমিকদের এই এক কপাল, তাদের শরীর থেকে ঘাম না ঝরা পর্যন্ত তাদের পেটে ভাত জোটে না। দিনরাত খেটেও যেন মালিকদের মন ভরে না। রক্ত পানি করা শরীরে আমাদের খাটাতে চায় দিনরাত। কিন্তু বর্তমানে সবার মাথায় চিন্তার ছাপ স্পষ্ট। এই চিন্তা যেন বারবার ঘুরপাক খাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তার মধ্যে আবার নিচু জমি, মহা মুশকিলে পড়ে গিয়েছি সবাই। ধান কাটতে কাটতে এক পর্যায়ে সন্ধ্যা নামলো। সারাদিনের ক্লান্তি যেন আর শেষ হয় না। বিশ্রাম তো দূরের কথা, পেট ভরে কেউ দুমুঠো খেতেও পারেনি। এই ক্লান্ত শরীর নিয়ে কাজ করে যাচ্ছে সবাই। সবার শরীর থেকে অক্লান্ত পরিশ্রমের ঘাম ঝরছে। দেখে বেশ মায়াও লাগছিল, কিন্তু গ্রাম প্রধানের নির্দেশ, সেটা কি অমান্য করা যায়? বেশ কিছুক্ষণ পর চারপাশ দিকে মনে হচ্ছে ঘড়ির কাঁটা 9টা বাজবে। সারাদিন ধরে কাজ করে আর শরীর চলছে না। আজকের মতো এখানে কাজ শেষ করতে হবে। আর পারছি না গো, কাল সকালে এসে করব। আজকের মতো এখানেই শেষ করতে হবে, নয়তো কালকে আর শরীর চলবে না। তা ঠিকই বলেছ। তা অনেক রাতই হলো, নিচু জমির ফসল শেষ। তোমরা এখন যাও, আমার আরেকটু বাকি আছে, তা সেরে আমিও বাড়ি যাব। ঠিক আছে। হঠাৎ করেই চারপাশ বাতাসে ভরে উঠল। এতক্ষণ বাতাসের কোনো ছিটেফোঁটাও ছিল না। আকাশের মেঘগুলো যেন ভারী হয়ে রয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে।
চারটিও যেন মেঘে ঢাকা পড়েছে। এতক্ষণ জ্যোৎস্নার আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল। হঠাৎই অন্ধকার নামলো চারপাশে। ঝিঝি পোকাগুলোরও আনাগোনা নেই। শিয়াল ডাকতে শুরু করেছে। মুহূর্তেই যেন পরিবেশ পাল্টে গেল। সবকিছু যেন উথাল পাতাল অবস্থা। সময় যত যাচ্ছে বাতাসের স্রোতও ততই বাড়ছে। চোখের পলক পড়তেই দূরে একটি যুবতী মেয়েকে দেখতে পেলাম। দেখে বেশ খটকা লাগলো। এত রাতে একা একা একটি মেয়ে কেন সাগর ওপারে দাঁড়িয়ে থাকবে? মনের ভুল হতে পারে। সারাদিন কাজ করে চোখে হয়তো ভুল দেখছি, তাই ব্যাপারটি এড়িয়ে গেলাম। মেয়েটির নিকটবর্তী হতে দেখলাম মেয়েটি অবাক দৃষ্টিতে সাঁকোর নিচে নদীর দিকে তাকিয়ে আছে। তার পলক যেন পড়ছেই না। আর বুঝতে বাকি রইল না যে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছে। কি গো মেয়ে, এত রাতে এখানে কি করছো? যাও, বাড়ি যাও বলছি। মেয়েটি কোনো দিকে না তাকিয়ে চুপচাপ রইল। কি হলো? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? আপনার কাজ আপনি করুন, আমাকে বাধা দিবেন না। তুমি কেন এটি করতে যাচ্ছ? তুমি বাড়ি ফিরে যাও। বললাম না আমাকে বিরক্ত করবেন না, নিজের কাজ নিজে করুন। তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমার বাড়ি হিজল গাছে। মেয়েটির কথা শুনে বেশ অবাক হলাম। আমার জানা মতে হিজল গাছের নিচে কোনো বাড়ি নেই, কিন্তু মেয়েটি যে বলল, তাহলে কি মিথ্যা বলল? কোথায়? হিজল গাছের নিচে তো কোনো বাড়ি নেই। তাহলে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হিজল গাছের নিচে নয়, হিজল গাছই আমার বাড়ি। কি সব বলছো? চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। আমাকে আর বিরক্ত করবেন না, আপনার কাজ আপনি করুন, যান। তোমাকে একা এভাবে রেখে আমি কোথাও যাব না। মেয়েটি তৎক্ষণাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করল। চুলগুলো বাতাসে উড়ছে, মুখের বিশ্রী অবস্থা, মুখ যেন থেতলিয়ে পুড়ে গেছে। দাঁতগুলো বড় বড়, ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর কোনো কিছু না ভেবে উল্টো দিকে দৌড় দিলাম। পেছন থেকে মেয়েটির অট্ট হাসি শোনা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে কত দূর এসেছি নিজেও জানি না। দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, ফাঁকা জনশূন্য স্থানে একটি বাড়ি। বাড়িটি দেখে মনে একটু আশ্বাস পেলাম। বাড়িটির সামনে যেতেই দেখলাম একজন বুড়ি মাকে। কি গো ছেলে, হাঁপাচ্ছ কেন? আসলে বুড়িমা, আমি ধান কেটে নিয়ে যাওয়ার সময় সাগর উপর দিয়ে পার হচ্ছিলাম, কিন্তু ওই সময় দেখি একটি মেয়ে সাগর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পানি দেখছে। তা দেখে মনে হলো মেয়েটি নিশ্চিত আত্মহত্যা করবে। আমি তাকে বাধা দিতে গেলাম আর সে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তা দেখে ভয়ে ছুটতে ছুটতে কোথায় এসে পড়েছি নিজেও জানি না। হ্যাঁ গো ছেলে, বুঝতে পেরেছি, ওই মেয়েটি আর কেউ নয়, আমার নাতনি সুধা। বহু বছর আগের কথা, আমার নাতনি একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটি তাকে বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যায়। মেয়েটি সেই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন পানিতে লাফ দিয়ে
আত্মহত্যা করে। আমার নাতনি সাঁতার জানতো না, সাঁতার না জানাই পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে প্রায় শোনা যায় তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তোমার সাথে যে ঘটনাটি ঘটলো আরো অনেকের সাথেই ঘটেছে এটি, কিন্তু সুধা কারো ক্ষতি করে না। তা ছেলে, তুমি আজ রাতটি এখানেই কাটাও, কাল সকাল সকাল না হয় বাড়িতে যেও। বুড়িমা কথাগুলো বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়ে যায়। ঠিক আছে বুড়িমা,